জাতীয় ঐক্য ইস্যুতে বিভিন্ন ধর্মের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। নানা মত, ধর্ম, রীতিনীতি থাকবে, কিন্তু আমরা সবাই এক পরিবার, বললেন ডক্টর ইউনূস। আমরা এক জায়গাতে এক কাতারে ওইখানে চলে আসি যখন আমাদের জাতীয়তার প্রশ্ন আছে, আমাদের পরিচয়ের প্রশ্ন আছে। আমরা বাংলাদেশি, আমরা এক পরিবারের সদস্য। কাজী নজরুলকে জাতীয় কবি ঘোষণা করে প্রজ্ঞাপনের প্রস্তাব অনুমোদন। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে আলোচনা হবে বাংলাদেশ ভারত সীমান্ত সহ বিভিন্ন বিষয়ে। গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা। পুরনো বক্তব্য অনলাইন থেকে সরানোর নির্দেশ। আমরা স্পেসিফিক্যালি বলেছি যে শুধু বিদ্বেষমূলক বক্তব্য এবং এমন বক্তব্য যা ট্রাইব্যুনালের ইনভেস্টিগেশনকে হ্যাম্পার করে, এই দুই ধরনের বক্তব্যকে আমরা নিষেধ চেয়েছি। জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর গুলির ঘটনায় আইজিপির দুঃখ প্রকাশ। পুলিশের হাতে মারণঘাতী অস্ত্র দেয়া নিয়ে প্রশ্ন। বিদ্যুৎ ও জ্বালানি খাতে আগের কুশীলবরায় কলকাঠি নাড়ছে অভিযোগ ক্যাবের। আদানি সহ অন্যান্য বৈষম্যমূলক চুক্তি বাতিলের দাবি। ভারতীয় আগ্রাসন বিরোধী প্রতিবাদ সভায় স্বনির্ভর হওয়ার তাগিদ বিএনপি নেতাদের। স্বৈরাচারকে আশ্রয় দেয় দিল্লির সমালোচনা অলি আহমদের। অনুসন্ধানী সাংবাদিকতায় টিআইবি পুরস্কার পেলেন যমুনার আল আমিন হক। গণমাধ্যমের কণ্ঠরোধ করা হবে না, জানালেন প্রেস সচিব। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সঙ্গে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বিভিন্ন পার্থক্য থাকলেও আমরা পরস্পরের শত্রু নই, ঐক্যের বাংলাদেশ গড়তেই হবে। বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে বৈঠকে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশের সব সম্প্রদায়ের মানুষের সমান অধিকার রয়েছে। তিনি আরও বলেন, সব দাবি দাওয়া বাদ দিলেও একটা দাবি পরিষ্কার, আমাদের সকলের বলার অধিকার, ধর্মের অধিকার, কাজকর্মের অধিকার রয়েছে। কিন্তু সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে তথ্যের মধ্যে গরমিল হচ্ছে। অনেক সময় সরকারি খবর সত্য হয় না। প্রকৃত তথ্য জানতে সত্য জানার প্রক্রিয়া প্রতিষ্ঠা করতে চাই বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। ঘটনা ঘটতে পারে, কিন্তু দোষীকে বিচারের আওতায় আনা হবে। কিভাবে সত্য তথ্য সংগ্রহ করা যায় সেই বিষয়ে ধর্মীয় নেতাদের পরামর্শ চান প্রধান উপদেষ্টা। এ সময় দুর্গাপূজায় নিরাপত্তায় সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। বলেন, সে সময় পূজা পুরো জাতীয় উৎসবে পরিণত হয়েছিল। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে নিজেদের বাংলাদেশের নাগরিক ভাবার আহ্বান জানান ডক্টর ইউনূস। তারপরে মনে একটু তৃপ্তি পেলাম যে হ্যাঁ, একটু তো কাজ করেছে। আমাদের নানা মত থাকবে, নানা ধর্ম থাকবে, নানা রীতিনীতি থাকবে, কিন্তু পরিবার এক। আমরা সবাই একই পরিবারের সদস্য। ভবিষ্যৎ তো আর আমরা কোনদিন দেখবো না, আমরা বর্তমানের মধ্যে আছি, বর্তমানেই করে যেতে হবে যা কিছু। কাজেই সেটাই আপনাদের কাছে আরজ যে খোলাখুলিভাবে আলাপ করবেন বিষয়টা, এবং এই তথ্যটা কিভাবে পাবো, কিভাবে সংগ্রহ করব, কিভাবে নিরাপদে সংগ্রহ করব, যে তথ্য দিচ্ছে সে আবার বিপদে পড়ে না যায়, মুশকিল তো, ওইটাও নিশ্চিত করা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে কথা বলছেন ধর্মীয় নেতারা। আমরা এখন সরাসরি সেখানে চলে যাচ্ছি। ধৈর্যের পরিচয় দিচ্ছে যে আমাদের একজন অ্যাডভোকেট মারা গেছে, তারপরে ভারতীয় মিডিয়াতে অনেক রকমের, যদিও মেইন স্ট্রিমের মিডিয়াতে না, কিন্তু ছোটোখাটো মিডিয়াতে অনেক উস্কানিমূলক কথা বলা হচ্ছে। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ, আমরা যে আসলেই সম্প্রীতির মানুষ, যে আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি। তাই আমি আপনারা মিডিয়ার ভাইয়েরা আছেন, আমাদের সেই সম্প্রীতি আমরা যেন বজায় রাখতে পারি। বারবার এই সম্প্রীতি, এই অগ্রযাত্রাটা বাধাগ্রস্ত হয়েছে, বর্তমানে যেমন হয়েছে। এবং আমাদের মধ্যে একজন খুব জোরালোভাবে বলেছে, যেটা আপনারা শুনতে আগ্রহী, যে আমাদের যে ভাই, ইসকনের যে ভাই যাকে আটক করা হয়েছে, সে আইনগতভাবে
যেন তার জামিনের বিষয়টা বিবেচনা করা হয়। যদি আইনে পথ খোলা থাকে তার জামিনের বিষয়টা যেন চিন্তা করা হয়, কারণ জামিন পাওয়া এটা আমাদের অধিকার। সবাইকে ধন্যবাদ। সবাইকে ইসলামের শ্রদ্ধেয় সম্মানিত সমস্ত প্রেস মিডিয়ার ভাইয়েরা বোনেরা, আমি সিস্টার রেবা ভেরোনিকা ডিকোস্তা, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার স্কুল অ্যান্ড কলেজ স্টুডেন্ট কাউন্সিলর, লক্ষ্মীবাজার। আজকের এই সুন্দর সমাবেশে এসে আমার খুবই ভালো লেগেছে যে আমরা প্রত্যেকে ধর্মগুরুগণ একটা ঐক্যমতে এসেছি যে আমরা সম্প্রীতির দেশ চাই। তবে আমার একটাই শুধু সংবাদ থাকবে মিডিয়ার মধ্য দিয়ে, মিডিয়া যেন কোনোভাবেই অন্যায় ভুল সংবাদ সম্প্রচার না করে। দ্বিতীয়, যুব সমাজ যারা নাকি বাংলাদেশের এই নতুনভাবে একটা স্বাধীনতার কথা চিন্তা করেছে, তারা যেন সবসময় সংযমী জীবন, সহনশীল ধৈর্যশীল জীবন যাপন করে, যেন কোনোভাবে যুব সমাজের যেই ব্যক্তিত্ব, যে লিডারশিপ, যে সম্মান, যে মর্যাদা কোনোভাবে যেন ধ্বংস না করে। আমি চাই প্রত্যেক স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েরা নতুনভাবে জাগ্রত হবে সোনার বাংলাকে সুন্দরভাবে গড়তে, প্রত্যেক ধর্মের সবাইকে সম্মান দিতে। সবাইকে ধন্যবাদ। উনি বসুন, উনি শুনেন, উনি আগে বলবেন, বলার পরে আমাদের হিন্দু ভাই বোনদের যদি কোনো প্রতিনিধি থাকে উনি বলবেন, তারপরে আমাদের অ্যাডভাইজার মহোদয় একটু কথা বলবেন। ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমি ভিক্ষু সুনন্দ প্রিয়, সাধারণ সম্পাদক, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন। আমাদেরকে আজকে প্রধান উপদেষ্টা মহোদয় ডেকেছেন। আমরা বিভিন্ন সম্প্রদায়ের লোক সেখানে উপস্থিত ছিলাম। খুবই শান্তিপূর্ণ এবং আন্তরিকভাবে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। এতক্ষণ যে সময় দেবেন আমরা ভাবতে পারিনি। যে আমরা চাই, আমরা ওনার কাছে আবেদন করেছি দেশে সম্প্রীতি যেন বিরাজ থাকে, সকল সম্প্রদায় মানুষ যেন আমরা মিলেমিশে থাকতে পারি। যে আমাদের যে একটা ঐতিহ্য, বাঙালি জাতির যে একটা ঐতিহ্য, সেই ঐতিহ্য যাতে বজায় থাকে, আমরা সেই কথা বলেছি। উনি আমাদের সমস্ত কথা শুনেছেন এবং সেই অনুযায়ী উনি ব্যবস্থা নেবেন, আমরাও সেই কামনা করি। ধন্যবাদ। আমরা অবশ্যই বলেছি আমরা ভালো আছি, বাংলাদেশে ভালো আছেন, আমরা বাংলাদেশে ভালো আছি, আমাদের কোনো সমস্যা নাই। আমরা বলেছি যেখানে যেখানে সমস্যা ছিল আমরা সেটা উল্লেখ করেছি, ওনাকে জানিয়েছি। দাদা, ভারতীয় মিডিয়ায় যে অপপ্রচারগুলো হচ্ছে এই ব্যাপারটাতে তো নিশ্চয়ই আপনারাও কষ্ট পাচ্ছেন, আপনারাও তো বাংলাদেশী। এইটা আমি বলি, আমাদের কোন মিডিয়া কোথায় কি অপপ্রচার করতেছে এটা ওই দেশের বিষয়, এটা আমাদের বিষয় না। আমরা কি প্রচার করতেছি এটা হচ্ছে বড় বিষয়। আমরা চাই আমাদের পজিটিভ, আমরা আমাদের দেশের কথাই আমরা প্রচার করবো, যেটা ভালো দিক আমরা সেটাই আমরা প্রচার করবো। আমরা এই দেশে ভালো আছি, আমরা শান্তিতে আছি। আমি প্রফেসর ডক্টর সুকুমার বড়ুয়া, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের আমি প্রধান উপদেষ্টা, কাউন্সিল ফর ইন্টারফেথ হারমোনির আমি চেয়ারম্যান। আমি একটি কথা বলতে চাই, আমরা একটা মানবিক রাষ্ট্র চেয়েছিলাম এবং যেটা 5ই আগস্টের পরে সেটা আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য যে স্বপ্ন ছিল আমাদের মধ্যে, আমরা সকলেই কিন্তু এই দেশের নাগরিক। আমরা শান্তি সম্প্রীতিতে বসবাস করতে চাই। এই জন্য প্রধান আমি বলছিলাম যে একটি আন্তর্জাতিক সম্মেলন করার জন্য সম্প্রীতি সম্মেলন, যেটাতে সকল ধর্মবর্ণ জাতিগোষ্ঠী আসবে এবং নির্গোষ্ঠী সহ এই দেশের সকল মানুষ আসবে এবং বিশ্ব থেকেও আমরা যাতে সেরকম লিডার আমরা এনে এই দেশের মিশনগুলোকে, ঢাকাস্থ যে কূটনীতিক মিশনগুলো আছে, যারা আমাদেরকে দেখুক যে আমরা শান্তির মধ্যে মেলবন্ধনে আমরা অবস্থান করতে চাই। এই জন্য আমার প্রধান বক্তব্য ছিল শান্তি সম্মেলন করে আন্তর্জাতিক এখানে যে সংস্থাগুলো আছে এবং বিভিন্ন মিশন যেগুলো আছে তারা সহ প্রতিবেশী দেশ সহ বিশ্বের মধ্যে জানুক যে বাংলাদেশ একটি সম্প্রতির দেশ। এটা এক। আর দ্বিতীয়ত চেয়েছি আমরা বিভাগে এবং শান্তি সম্মেলন করে বিভাগে আমরা সেটা করতে চেয়েছি এবং আমরা কনফারেন্স করতে চেয়েছি এবং বিশেষ করে
আমাদের 4 ধর্মের মধ্যে যাতে আমাদের ঐক্যবন্ধন থাকে, এটা যাতে কখনোই যাতে বিনষ্ট না হয়, আমরা ঐক্যবন্ধনে থাকতে চাই। আবহমানকালে যে সংস্কৃতি, আমরা সেই রকম একটি রাষ্ট্র তৈরি করতে চাই। আজকে আমরা এই দেশের নাগরিক, সার্বভৌমত্ব, অধিকার এই দেশের সকল ক্ষেত্রে আমাদের যাতে এগুলো বিঘ্ন না হয়, আমরা সেইভাবে একটি সুন্দর একটা রাষ্ট্র চাই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। এই অবিনাশ দা এখন কথা বলবেন। অবিনাশ দা আমাদের পুরো নামটা একটু, আপনার নাম পরিচয়টা একটু কথা বলুন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আজকের আমার নাম অবিনাশ মিত্র, রমনা শ্রী শ্রী হরিচাঁদ মন্দির ধর্মীয় সহ সম্পাদক। আজকের আমরা দীর্ঘ সময় ধরে মাননীয় প্রধান উপদেষ্টার ডাকে একত্রিত হয়েছি। বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা উপস্থিত হয়েছেন এবং সেই উপস্থিতিতে বিভিন্ন রকমের কথা হয়েছে এবং আমাদের কথাগুলো ধৈর্যের সহিত সকল উপদেষ্টারা শুনেছেন এবং আমাদের যে দুঃখ কষ্ট সকলার কথাই শুনেছেন। আরও বিশেষ করে আমাদের ভালো লাগতেছে যে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সকলার কথাই ধৈর্যের সহিত শ্রবণ করেছেন এবং সেইভাবেই আগাবেন, এটা আমাদের বিশ্বাস। আপনারা বাংলাদেশে তো অনেক ভালো আছেন, এই যে ভারতীয় গণমাধ্যম যে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এটাকে আপনাকে কিভাবে দেখছেন? আপনারা বাংলাদেশে কোনো সমস্যার মধ্যে আছেন কিনা সেটাও আমাদেরকে একটু ক্লিয়ার করেন। হ্যাঁ, এখানে আমরা বাংলাদেশে যারা আছি, এই তো বললাম যে বিভিন্ন ধর্মগুরুরা আজকের আমরা উপস্থিত হয়েছি, তার মধ্যে কোনো বিভেদ নেই। তবে বিভেদটা কোথায়? বিভেদ তো হচ্ছে, বিভেদটা কে করছে? এবং এই যারা করছে তাদেরই লোক ওখানে বসে এই প্রোপাগান্ডাটা ছড়াচ্ছে। এখন এখানে আমি হিন্দু, এই মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই তো উপস্থিত হয়েছি, কারোর মধ্যে তো ফাটল নেই, কারোর মধ্যে বিভেদ নেই, সকলের লক্ষ্য কিন্তু এক জায়গায়। কিন্তু আমাদের মধ্যে ঢুকে একটা বিশৃঙ্খলা তৈরি করে বিদেশে সেটাকে যদি একটা খারাপ কিছু তৈরি করে তাদের স্বার্থ হাসিল করে, এটা আমরা চাই না। এটা হলো বাংলাদেশ, আমরা বাংলাদেশের সকল জাতিরাই সমানভাবে বাঁচতে চাই এবং বেঁচে আছি, কোনো তো সমস্যা নেই। কিন্তু সেখানে বিশৃঙ্খলা কেন? যদি কেউ করে থাকে সেটা নিশ্চিত করে আপনাদের গণমাধ্যমকে আহ্বান করব, যে করেছে, হ্যাঁ আমাদের এক ভাইকে মেরেছে, কিন্তু এই ভাইকে কে মেরেছে তাকে খুঁজতে হবে। এখন ওই এক ব্যক্তি, সে কি আমি হিন্দু না মুসলিম না সেটা দুষ্ট, সেইটাকে খুঁজে বের করে আমরা আমাদের শাসন চালাবো। কিন্তু এইটাকে পুঁজি করে বাইরে গিয়ে বাহিরের রাষ্ট্র আমাদের উপরে একটা মানে কি বলে মাছের আদারির মতো হিন্দুদের উপরে একটা চড়া উঠিয়া সে একটা বড় কিছু তৈরি করে নিল, এটা আমরা চাই না। আমরা এখানে সবাই হিন্দু মুসলিম ভাই ভাই সমানভাবে বেঁচে থাকতে চাই এবং সকলের সমান অধিকার। এটাই আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন যেন আমরাও কখনো কোনো সময় কারু কাছে কারু মাধ্যমে যেন নির্যাতিত না হই, এবং যদি কেউ করে তাকে আপনারা তুলে ধরেন, তার বিচার করেন। তবে আর আমরা এই যে তারা যে হাসিলটা করছে এই সুযোগটাও পাবে না, হাসিলও তারা করতে পারবে না। তারা কারা, কাদের উদ্দেশ্যে বলতেছেন? ঠিক আছে, থ্যাংক ইউ। যে কোনো একদম সংক্ষেপে আরো আছে অনেক নাম বলে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, নামটা বলেন, একটু পিছনে যান, মাইক্রোফোন পড়ে যাবে, একটু পিছনে দাঁড়ান প্লিজ, একটা পিছনে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি মোহাম্মদ জোনায়েদ আল হাবিব, হেফাজত ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর সভাপতি। আজকে হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আমাদের সংগ্রামী মহাসচিব হজরত মৌলানা সাজেদুর রহমান সাহেবের নেতৃত্বে আমরা প্রধান উপদেষ্টার আহ্বানে ওনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, মত বিনিময় করার জন্য এসেছিলাম। আমাদের সঙ্গে রয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মৌলানা মাহফুজুল হক, নায়েবে আমির মৌলানা আব্দুল কুদ্দুস, নায়েবে আমির কাসমি সাহেব। আজকে আমরা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারা সকলেই জানেন। দিবালোকের ন্যায় আদালত পাড়ায় একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে। এরপরে এই দেশে গোলা পানিতে মাছ শিকার করে পরাজিত শক্তি আবার এই দেশে ইন করতে চাচ্ছে, দেশটাকে অস্থিতিশীল করতে চাচ্ছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে কথা বলছেন ধর্মীয় নেতারা, এতক্ষণ সেখানেই ছিলাম আমরা।
দিল্লি সরকারের একচোখা নীতির কারণে বিপদগ্রস্ত বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়। দেশটির রাজনৈতিক দলগুলো নিজেদের ভোটের স্বার্থে বাংলাদেশের হিন্দুদের ব্যবহার করে বলির পাঁঠা বানাচ্ছে, এমন মন্তব্য বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের। বিক্ষোভ সমাবেশ ও মিছিলের পর দেশের পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ডাকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। দিল্লি সরকারের প্রতি আমাদের আহ্বান, প্রকৃত বন্ধুকে চিনে নিন। সংগঠনের চেয়ারম্যান বিজয়কান্তি সরকার তুলে ধরেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংখ্যালঘুদের উপর নিপীড়নের তথ্য। বলেন, ভারত সরকারের ভ্রান্ত নীতির কারণে এদেশের সম্প্রীতির ধারায় বিঘ্ন ঘটে। দিল্লি সরকারের একচোখা নীতির কারণে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় বিপদগ্রস্ত হয়। বাংলাদেশের সকল ধর্মের লোক শান্তিপ্রিয়, হাজার বছরের সম্প্রীতির দেশ বাংলাদেশ। কিন্তু ভারত সরকারের ভ্রান্ত নীতির ফলে আওয়ামী আমলেই সেই শান্তির ধারায় বিঘ্ন ঘটে। এই যে 15 বছরে এত বৌদ্ধ মন্দির ভাঙলো, খ্রিস্টানদের গির্জায় আক্রমণ করা হইলো, মন্দিরগুলিতে আক্রমণ করা হইলো, আওয়ামী লীগ 15 বছর তো একতরফা ক্ষমতায় ছিল, জোর করে। তারা তো কোনো বিচার করলো না। কিন্তু বর্তমানে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে ভারতীয় মিডিয়া ও সেদেশের কিছু রাজনৈতিক দলের অতি মায়াকান্নায় ক্ষতির মুখে সাধারণ হিন্দুরা। আমরা মনে করি যে ভারত যদি এই মায়াকান্নাটা না করে তাহলে আমরা ভালো থাকি। আমরা ভারতের সব দলকেই বন্ধু মনে করি রাজনৈতিক দল হিসেবে, কিন্তু তারা যে কাজটা করছে এটা আমাদেরকে ব্যবহার করছে তাদের রাজনীতির স্বার্থে। এই যে ঘটনাগুলি ঘটছে এগুলি তাদের আভ্যন্তরীণ রাজনৈতিক বহিঃপ্রকাশ, আমাদের কিছু না। কিন্তু আমরা তাদের বলির পাঠা হচ্ছি, আমরা তাদের দ্বারা ব্যবহৃত হচ্ছি, এবং এটাই হচ্ছে আমাদের কষ্টের কারণ। এ সময় ভারতীয় সাম্প্রদায়িক উগ্রবাদীদের সকল অপকৌশল বন্ধ করা সহ সংগঠনের পক্ষ থেকে 5 দফা দাবি জানানো হয়। সংখ্যাগুরু জনগোষ্ঠী মুসলমানদের যে অবস্থা, হিন্দুদের অবস্থা তার থেকে বাড়তি কিছু নাই, স্পেশাল কোনো খারাপ অবস্থায় নাই। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে ভূষিত করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এছাড়া নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে বাংলাদেশের হাই কমিশন স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৈঠকের সিদ্ধান্ত জানানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগ বলেছে, বাংলাদেশের বহুমাত্রিক স্বার্থ তথা রাজনৈতিক, কৌশলগত, বাণিজ্যিক, অর্থনৈতিক, শিক্ষা, প্রবাসী কল্যাণ ইত্যাদি বিবেচনায় রেখে নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে একটি পূর্ণাঙ্গ মিশন স্থাপন করা সময় উপযোগী সিদ্ধান্ত হবে। তবে এই বিষয়ে যাবতীয় ব্যয় পরবর্তী অর্থবছরে নির্বাহ করা হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত 23 জন বিচারপতি। বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নতুন বিচারপতিদের অভিনন্দন জানান রাষ্ট্রপতি। বলেন, নতুন বিচারপতি নিয়োগের ফলে দেশের উচ্চতর আদালতে বিচারিক কার্যক্রম আরও ত্বরান্বিত হবে এবং বিচার প্রার্থীরা উপকৃত হবেন। বিচারপতিরা তাদের দক্ষতা ও মেধা কাজে লাগিয়ে দ্রুত মামলা নিষ্পত্তি করতে সক্ষম হবেন বলে আশা করেন রাষ্ট্রপতি। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি কার্যালয়ের সচিবরা। ভারতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য দেওয়ার বিষয়টি দিল্লিকে অবহিত করলেও ফিরতি জবাব মেলেনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন মুখপাত্র রফিকুল আলম। জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে এখনো কোনো নির্দেশনা পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া আগামী সপ্তাহে ভারত বাংলাদেশ পররাষ্ট্র পর্যায়ের বৈঠকে সীমান্ত ও নদী সহ আলোচনায় উঠে আসবে দ্বিপাক্ষিক বিষয়গুলো। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রথমবারের মতো মুখপাত্র হিসেবে যুক্ত হন পাবলিক ডিপ্লোমেসি বিভাগের মহাপরিচালক রফিকুল আলম। নির্ধারিত বক্তব্যে মুখপাত্র জানান, আগামী সপ্তাহে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবেন ইউরোপীয় ইউনিয়নের একটি সফরকারী প্রতিনিধি দল। আলোচনা হবে রোহিঙ্গা, জলবায়ু এবং জিএসপি সুবিধা নিয়ে। প্রশ্নোত্তর পর্বে উঠে আসে ভারতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের ব্যাপারে কি করছে বাংলাদেশ, তাকে ফিরিয়ে আনতে কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। কিভাবে এটা ফ্যাসিলিটেটেড হচ্ছে এটা আসলে আমার বক্তব্য দেওয়ার বিষয় না। এটা উনি ভারতে আছেন, ভারত সরকার কিভাবে এটা হ্যান্ডেল করছে এটা তারাই ভালো বলতে পারবে। আমাদের যে অংশে আমাদের যে রোলটা প্লে করার কথা সেই অংশের রোল প্লে করার সময়টা এখনো আসেনি। তো ওইটা যখন আসবে তখন আমরা করব।
আগামী সপ্তাহে ঢাকায় বসছে ভারত বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক, যেখানে সীমান্ত, বাণিজ্য, পানি বন্টন সহ আলোচনায় উঠে আসবে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়। 2 দিনের সফরে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সাথেও সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্র সচিব। বাণিজ্য আছে, সীমান্ত আছে, কানেক্টিভিটি আছে, তারপরে পানি আছে, এই বিষয়গুলো আলোচনাতে থাকবে। এছাড়াও আরও অনেক এলিমেন্ট নিশ্চয়ই আছে, কিন্তু এই মুহূর্তে আমার কাছে এর চেয়ে বেশি তথ্য নেই। মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পরিবর্তন হলেও দেশটির পররাষ্ট্রনীতি অপরিবর্তিত থাকে, ফলে যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক অবনতি হওয়ার সুযোগ কম। এছাড়া মুখপাত্র আরও জানান, যুক্তরাজ্যে আওয়ামী লীগের সমাবেশে শেখ হাসিনার বক্তব্য প্রসঙ্গ গণমাধ্যম থেকে জেনেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মিডিয়াতে যা দেখেছি যে এরকম একটা পলিটিক্যাল মিটিং আছে, সেই পলিটিক্যাল মিটিংয়ে উনি বক্তৃতা দিবেন। আপনারা যেরকম জানেন আমরাও সেরকম জানি। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বাধীন 2 সদস্যের বেঞ্চ প্রসিকিউশন টিমের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। সেই সঙ্গে শেখ হাসিনা আগে যত বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন তার সব মাধ্যম থেকে সরাতে বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, তথ্য এবং আইসিটি মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত 5 আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন তিনি। ভারতে অবস্থানকালে তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে 200-র বেশি মামলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে পতিত সরকার প্রধানের বিরুদ্ধে। ইন্টারপোলে রেড নোটিশ জারি করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আবেদনও করা হয়েছে। মামলার তদন্ত চলাকালে গত 4 মাসে ভারত থেকে অন্তর্বর্তী সরকার নিয়ে শেখ হাসিনার বিদ্বেষমূলক বেশ কয়েকটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রচারিত হয়, যা পরিবর্তিত পরিস্থিতি ও মামলার তদন্ত কাজ বাধাগ্রস্ত করছে বলে মনে করে প্রসিকিউশন। তাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়। শুনানিতে সেসব বিদ্বেষমূলক বক্তব্য পড়ে শোনান আইনজীবী। পরে আদালত এমন বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করেন। যে উনি বলছেন যে 227টি মামলা হয়েছে, অতএব 227 জনকে মার্ডার করার সার্টিফিকেট পেয়েছি, লাইসেন্স পেয়েছি। উনি আরও বলছেন যে তোমাদের বাড়িঘর পোড়াচ্ছে, তাদের কি বাড়িঘর নাই? এই শব্দগুলো দিয়ে এই মামলার ভিকটিম এবং উইটনেসদেরকে এক ধরনের থ্রেট দেওয়া হচ্ছে। এই ধরনের বক্তব্য যদি পাবলিকলি পাবলিশড হয়, ব্রডকাস্ট হয়, তাহলে আমরা ট্রায়ালের সময় সাক্ষীদেরকে আর ট্রাইব্যুনালে আনতে পারবো না, তারা ভীতিগ্রস্ত হবে। এবং পরবর্তী যে সাক্ষীরা আছে, এখনও ঘটনাস্থলগুলো আছে, সেখানে গিয়েও আমাদের তদন্তকারী সংস্থা, তদন্তকারী কর্মকর্তা এই সাক্ষীদের জবানবন্দি আর গ্রহণ করতে পারবেন না। শুধু তাই নয়, হেট স্পিচ এমন একটি অপরাধ যেটি শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীর সকল আইনে সকল জায়গাতে হেট স্পিচ একটি ক্রিমিনাল অফেন্স। প্রসিকিউশন বলছে এই ধরনের হেইট স্পিচের কারণে তদন্ত কাজ বাধাগ্রস্ত হচ্ছে, তাই এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরাতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকেও নির্দেশ দেওয়া হয়েছে। আমরা স্পেসিফিক্যালি বলেছি যে শুধু বিদ্বেষমূলক বক্তব্য এবং এমন বক্তব্য যা ট্রাইব্যুনালের ইনভেস্টিগেশনকে হ্যাম্পার করে, এই 2 ধরনের বক্তব্যকে আমরা নিষেধ চেয়েছি। সাধারণ বক্তব্যের অধিকার সবারই আছে। এসব বক্তব্য পরবর্তীতে যেন প্রচার না হয় সেজন্য ইউটিউব, ফেসবুক, টুইটার সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের হেড অফিসেও চিঠি দেবে প্রসিকিউশন। আমাদের কোর্টের যে অর্ডার আছে সেই অর্ডারটা আমরা লিখিতভাবে ফেসবুক, টুইটার, ইউটিউব সহ যেগুলো ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়া আছে, এখানে আমরা আমাদের ট্রাইব্যুনালের আদেশটা পৌঁছাবো এবং তাদেরকে লিখিত জানাবো এগুলো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড অনুযায়ী এগুলো হেট স্পিচ। গেল 18 নভেম্বর, জুলাই, আগস্টের গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত কাজ আগামী 17 ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম, ডিবি প্রধান হারুনার রশিদ, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ যেসব শীর্ষ পুলিশ কর্মকর্তা পলাতক রয়েছে তাদের অবস্থান এখনও শনাক্ত করা যায়নি, এমনটাই জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। বলেন, অভিযুক্তরা দেশে পলাতক অবস্থায় থাকলে তাদের আইনের আওতায় আনা হবে। সকালে রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, মামলায় নাম থাকলেই পাইকারিভাবে কাউকে গ্রেপ্তার করা হবে না। জনগণের সাথে পুলিশকে বিনয়ী আচরণ করতে হবে। কেউ ইচ্ছাকৃতভাবে মিথ্যা
মামলা করলে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন আইজিপি। পুলিশকে কেন মারণঘাতী অস্ত্র দেয়া হলো সে প্রশ্ন রেখে আইজিপি বলেন, এখনই সুষ্ঠু অস্ত্র নীতিমালা তৈরির সময়, কেননা মানুষের জীবন নেওয়া পুলিশের কাজ নয়। আইজিপি জানান, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতেও কাজ করছে পুলিশ বাহিনী। সবগুলো আবার পুঙ্খানুপুঙ্খরূপে পুনর্বিবেচনা করে একটা অস্ত্র নীতিমালা করা, যেখানে পুলিশ তার মূল কাজ তো জীবন রক্ষা করা, ভাই, জীবন হরণ করা তো না। সেখানে তার আর্মামেন্টোরিয়াম কীরকম হবে, আমার মনে হয় যে উই শুড ডিসাইড নাও। বাংলাদেশে নয় বরং ভারতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আয়োজিত অনুষ্ঠানে যোগদান উপদেষ্টা বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের উপর কোনো আঘাত এলে দেশের সবাই ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করবে। জাহাঙ্গীর আলম বলেন, ভারতে একের পর এক দাঙ্গা হাঙ্গামা আর সংখ্যালঘু নির্যাতন চলছে, তাই তাদের দেশেই শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি। উপদেষ্টা আরও বলেন, দেশটির মিডিয়া বাংলাদেশে অস্থিরতা তৈরি করতে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। মিথ্যা ঘটনাটা প্রকাশ করতেছে, এইটা জনগণ এবং বিশ্ব মিডিয়াও এটা অ্যাকসেপ্ট করবে না। আমার মনে হয় ওনার দেশে শান্তিরক্ষী বাহিনী প্রয়োজন। বিগত 15 বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে হয়েছে লুটপাট, মূল্যবৃদ্ধি এবং দায়মুক্তি ক্ষমতার মাধ্যমে হয়েছে নয়-ছয়। পরিবর্তিত সময়েও এই খাতের জন্য হাতে নেওয়া হয়নি সংস্কার উদ্যোগ। আগের কুশীলবরাই নাড়ছে কলকাঠি। সকালে জ্বালানি খাত সংস্কার নিয়ে গণমাধ্যমের সঙ্গে সংলাপে এমন দাবি করা হয়। বলা হয়, বিগত সরকারের আমলে রূপপুর, রামপাল, মাতারবাড়ি ও পায়রার মেগা বিদ্যুৎ ও তরল জ্বালানি গ্যাস, কয়লা ও নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের চুক্তি পর্যালোচনা করা দরকার। ভারতের আদানির কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প থেকে বিদ্যুৎ আমদানি ব্যয় লুণ্ঠনমূলক উল্লেখ করে বলা হয়, সম্পাদিত বিদ্যুৎ চুক্তি বাতিল করতে হবে। ব্যক্তি খাতে বিদ্যুৎ কেন্দ্রে অবৈধভাবে ভর্তুকি দামে গ্যাস দেয়া হচ্ছে, কোনোভাবেই তা গ্রহণযোগ্য নয়। জানানো হয়, মূল্যবৃদ্ধির ক্ষমতা এবং দায়মুক্তি দেওয়ার ক্ষমতা বাতিল করা উচিত। বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ, যেটা দায়মুক্তি আইন তৈরি করে এই দুটো পরিস্থিতিকে হাতিয়ার হিসেবে, দুটো আইনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল, সেই ব্যবহারের জায়গাটা সংরক্ষণ করে সরকার তার যে অবস্থান পরিষ্কার করেছে, তাতে আমরা শঙ্কিত। নিজ স্ত্রীর ভারতীয় শাড়ি ছুঁড়ে ফেলে এবং আগুন দিয়ে সেদেশের পণ্য বর্জনের ডাক দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। আরেক নেতা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করায় সেদেশের উগ্রবাদীরা উৎসাহ পাচ্ছে। আর দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানের মতে, ভারত বাংলাদেশের জনগণের বন্ধুত্ব মেনে নিতে পারে না সেদেশের রাজনীতিক, নীতি নির্ধারক ও নিরাপত্তা সংশ্লিষ্টরা। ফারাক্কা অভিমুখে লং মার্চ করার কথাও বলেন তিনি। স্ত্রী আমাকে দিয়েছে একটি শাড়ি, ইন্ডিয়ান শাড়ি আছে, সে নিজেই এই শাড়ি দিয়েছে, এইটা আজকে আপনাদের সামনে ছুঁড়ে ফেললাম। এভাবেই ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। প্রেস ক্লাবের সামনে বিএনপি নেতারা বলেন, পতিত নিষ্ঠুর সরকারকে পছন্দ করলেও বাংলাদেশের মানুষকে পছন্দ করে না ভারত। যারা শুধুমাত্র একজন ব্যক্তি, যে ব্যক্তি বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, রক্তের বন্যা ভাসিয়ে দিয়েছে, সেই হাসিনাকে, সেই আপনার নিষ্ঠুর হাসিনাকে তারা পছন্দ করে। বাংলাদেশ টিকে থাকুক এইটা চায় না। আজকে তারা নানা ধরনের উস্কানি দিচ্ছে বাংলাদেশে। আরেক প্রতিবাদ সভায় বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ হিসেবেই আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা হয়েছে। এখনো দয়া করে বিএনপিকে আন্ডার এস্টিমেট করবেন না। বিএনপিকে আপনারা -2 ফর্মুলার দিকে নিয়ে যাবেন না। আর বিলম্ব নয়, এই সকল ষড়যন্ত্রের রুখতে হলে জনপ্রতিনিধি দরকার।
দুপুরে প্রেস ক্লাবে বাংলাদেশের নদী পানির অধিকার আন্দোলন ও আন্তর্জাতিক ফারাক্কা কমিটির নেতা আতিকুর রহমান শালুর স্মরণ সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। হুঁশিয়ার করেন ফারাক্কা অভিমুখে লং মার্চ করার। আমি ঐক্য করতে গিয়ে যদি আবার নতুন করে বাকশাল করে ফেলি তাহলে কিন্তু সেই ঐক্যে কাজ হবে না। আমরা আবার একটি তৃতীয় ফারাক্কা মার্চ করে আমাদের বন্ধু রাষ্ট্রকে জানিয়ে দেয় যে আমরা মানুষের কল্যাণে বিশ্বাস করি। বাংলাদেশ যদি অস্থিতিশীল হয়, বাংলাদেশের যদি নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে, ভারতের নিরাপত্তাও কিন্তু ঝুঁকির মধ্যে কিন্তু পড়ার আশঙ্কা আছে। সমস্ত কার্ড কেবল আপনাদের হাতে নেই, বাংলাদেশের হাতেও কিছু কার্ড আছে। এটাকে বিবেচনার মধ্যে এটাকে নেওয়া দরকার। পাশের বাড়িতে যদি আগুন লাগে, সে আগুন কিন্তু আপনার ঘরেও কিন্তু এসে পড়তে পারে। বন্ধু রাষ্ট্রের সঙ্গে সংকটময় অবস্থা থেকে মুক্তি পেতে রাজনীতি, কূটনীতি ও তথ্য প্রযুক্তির ব্যবহারের পরামর্শ দেন নেতারা। এই সত্যকে মেনে নিতে পারে না যে বন্ধুত্ব দুটি রাষ্ট্রের মানুষের মধ্যে হবে, দুটি রাষ্ট্রের সরকারের মধ্যে না। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। দুর্নীতি, চাঁদাবাজি, ঘুষ এখনো বন্ধ হয়নি, এটা সরকারের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। সকালে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারের অনেকে বেসামাল, দেশ সঠিকভাবে পরিচালনার জন্য আগে তাদের নিয়ন্ত্রণ করতে হবে। বিতর্কিত অনেক লোকদেরকে আপনারা সম্পৃক্ত করেছেন। হাসিনার তাবেদার বাহিনীরা এখনো সরকারি চাকরিতে বহাল আছে। আপনারা কিন্তু এখন একটার পাশে একটা শূন্য যোগ করতেছেন। দালালদেরকে বিভিন্ন জায়গায় পদায়ন করছেন। তাদের কাছ থেকে নতুন জেনারেশনের জন্য মঙ্গল কিছু কামনা করবেন না। আমি অনুরোধ করব, শক্ত হাতে ধরুন, না হলে ফসকে যাবে। আবারও বাংলাদেশ বিরোধী ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার কলকাতার ধর্মতলায় বাংলাদেশ বিরোধী সমাবেশ হয়। বিজেপি নেতৃত্বাধীন উগ্র হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের উদ্যোগে এই সমাবেশ হয়। সেখানে বাংলাদেশ বিরোধী বিতর্কিত নানা বক্তব্য দেন তিনি। বাংলাদেশ দখল করে অখণ্ড ভারত গড়ারও হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। এ সময় বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়েও কথা বলেন শুভেন্দু। অভিযোগ করেন, বাংলাদেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানো হচ্ছে। এ সময় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তুলনা করেন বিজেপির এই নেতা। আইসি জামাল, যাহাই ইউনূস তাহাই মমতা। ভাবছেন ওপারে তো হচ্ছে আমার কি? আমরা ওই জিহাদিদের বলি তাকিয়ে দেখ উপরের দিকে, এটা আমরা করব, এটা আমরা করব, অখণ্ড ভারতকে। টিআইবি সেরা অনুসন্ধানী প্রতিবেদকের পুরস্কার পেয়েছেন যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক আল আমিন হক অহন। দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক জমকালো অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। নারী ও শিশু অধিদপ্তরের সেলাই মেশিন প্রকল্পে কোটি টাকার দুর্নীতি বিষয়ে প্রতিবেদনের জন্য তিনি এই পুরস্কার অর্জন করেছেন। অনুসন্ধানী সাংবাদিকতাকে উৎসাহিত করতে 1999 সাল থেকে সাংবাদিকদের পুরস্কৃত করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এবছর অনুসন্ধানী সাংবাদিকতার পুরস্কার প্রদানের 25তম বার্ষিকী উদযাপন করল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। বিশিষ্ট জনদের উপস্থিতিতে পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দেন আমন্ত্রিত সাংবাদিকরা। যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আল আমিন হক অহন পেয়েছেন সম্মানজনক এই পুরস্কার। তার সাথে এই সম্মাননা পেয়েছেন দ্য ডেইলি স্টারের জাইমা ইসলাম, চট্টগ্রাম ভিত্তিক সংবাদপত্র 21 পত্রিকার সাংবাদিক শরীফুল ইসলামও। চ্যালেঞ্জ ছিল, বিশেষ করে রিপোর্টটি করতে গিয়ে নানামুখী বাধা এসেছে, সেগুলো অতিক্রম করে শেষ পর্যন্ত রিপোর্টটি আলোর মুখ দেখেছে এবং সেটির পুরস্কার আমি পেলাম। নিঃসন্দেহে দুর্দান্ত, এবং টিআইবির এই পুরস্কারটার জন্য অনেকেই মুখিয়ে থাকেন, আমিও মুখিয়েছিলাম। শেষ পর্যন্ত সেটি এখন আমার হাতে। বেশি দায়িত্ব সহকারে পরবর্তী কাজগুলো বা অনুসন্ধানী কাজগুলো, আমি যে অনুসন্ধানী রিপোর্টগুলো করি সেগুলোতে আরও দায়িত্বশীলতার বেড়ে গেল আমার এই পুরস্কার পাওয়ার মাধ্যমে। পুরস্কার ঘোষণার আগে প্যানেল আলোচনায় যোগ দেন আলোচকরা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, গণমাধ্যমের স্বাধীনতা যেন প্রাতিষ্ঠানিক রূপ পায়, সে লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার।
আমরা কাউকে কোনো মিডিয়াকে প্রমোট করছি না, কোনো মিডিয়ার এগেনস্টে নামছিও না, কাছা খুলে নামছিও না, আমরা কাউকে কোনো জায়গায় বসাচ্ছি না। কেউ যদি বলেন যে এই প্রতিষ্ঠানে আমাদের লোকগুলোকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, এটা একটা ডাহা মিথ্যা। আলোচনায় উঠে আসে অনুসন্ধানী সাংবাদিকতার নানা প্রতিবন্ধকতা। জুলাই বিপ্লবের পূর্ববর্তী সময়ে সাংবাদিকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়। উদ্বোধনী আয়োজনে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, আগের চাইতে অনুসন্ধানে আগ্রহ বেড়েছে সাংবাদিকদের। আমরা খুব প্রগতি করে ফেলেছি সেটা বলবো না, তবে আগের তুলনায় আমরা যদি ফিরে তাকাই অবশ্যই খুব আমি বলবো যে সাহসের সাথে এবং কনফিডেন্সের সাথে আমরা বলতে পারি যে আমরা এগিয়েছি। আমাদের বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতার দক্ষতা বেড়েছে, আগের তুলনায় আগ্রহ বেড়েছে এবং তার গ্রহণযোগ্যতা বেড়েছে, যার মাধ্যমে অনেক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন হয়েছে। অনুসন্ধানী সাংবাদিকতাকে উৎসাহিত করতে সংস্থাটির বিভিন্ন কার্যক্রমের বিষয়ে আলোকপাত করেন দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান। কখনোই সম্ভব হয় না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের তাজ নূর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। আর এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।